হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি হচ্ছে আপনাদের প্রোগ্রামটা রেগুলারলি দেখছি। তো আমি একটু আমার একটা পারিবারিক সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম। শিওর। জি। তো আমার মানে 5 বছর আগে হচ্ছে গিয়ে আমার বাবা মারা যায়। তার 2 বছর পর, মানে আমার বাবা মারা যাওয়ার 2 বছর পরে হচ্ছে আমার মা মারা যায়। আহা। তো তারা দুজনেই হচ্ছে অসুস্থতার কারণে মানে মারা যায় হঠাৎ করেই আর কি। আমার মা হচ্ছে মারা যাওয়ার আগে কিছু অসুস্থতা ছিল, কিন্তু আমার বাবার মৃত্যুটা একটু হঠাৎ করেই হয়। তো এখন মানে আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা, মানে আমার বাবা মারা যাওয়ার 1 বছরের মধ্যেই হচ্ছে আমার মা আমাকে বিয়ে দেয়। তো আমার এই মানে হাজবেন্ডের সাথে যার সাথে আমার বিয়ে হয়, মানে তার সাথে আমার প্রথম দিকে সম্পর্ক মোটামুটি ভালোই ছিল, কিন্তু এর পরবর্তীতে দেখা যায় যে আমার হাজবেন্ডের সাথে আমার একটু মানে মনোমালিন্য হতে থাকে। সেটা তখন আমার মা ছিল, তো আমার আম্মু বিষয়গুলো দেখতো, তার কাছেও মানে বিষয়গুলো অনেক খারাপ লাগতো। তো আমি আসলে বেশিরভাগ সময় দেখা যায় আমার মার কাছেই থাকতাম। আমার শ্বশুর বাড়িতে খুব একটা বেশি আমার যাওয়া আসা ছিল না, আমি ওইখানে যেতাম না। এরপর মানে আমার বিয়ের পর থেকে শুরু করে আমার সব দায়িত্ব বা যা কিছু করার সবকিছু আমার ফ্যামিলি থেকেই করা হতো, কিন্তু আমার মানে আমার হাজবেন্ড যিনি, উনি আসলে ওইভাবে করে কোনো মানে বিয়ের পরে যে ওয়াইফের একটা দায়িত্ব থাকে হাজবেন্ডের, সেই দায়িত্বটা সে কখনোই নিত না, বা ওই জিনিসটা আমার হাজবেন্ডের কাছ থেকে কখনোই পেতাম না। তো এটা নিয়ে আমার কখনো কোনো অভিযোগ ছিল না। আমার ফ্যামিলি থেকে আমার মাও ওরকম খুব একটা বেশি অভিযোগ কখনোই করতো না। আমরা 2 ভাই বোন, তো আমার ভাই ছোট, তো সেই হিসেবে ছোট ফ্যামিলি ছিলাম আমরা। আর এরপরে দেখা যায় আমার আম্মু হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে সেও হসপিটালে অ্যাডমিট থাকে। তো ওই সময় দেখা যায় মূলত ওইখান থেকে আমাদের ঝামেলাটা শুরু, মানে আমার হাজবেন্ডের সাথে আমার ঝামেলাটা শুরু। তো ওই সময় আমার হাজবেন্ড মানে আমার আম্মুকে যখন আমরা হসপিটালে অ্যাডমিট করি, তখন ডক্টর আমার আম্মুর কন্ডিশন দেখে বলতেছিল যে মানে পেশেন্টকে আসলে ওইভাবে করে আমরা যতই মানে ভালো ট্রিটমেন্ট দেই না কেন বা যেখানে আমরা নেই না কেন, সে আসলে ওইভাবে রিকভারি করতে পারবে না, তার ওটা সম্ভব না। তো এই কথাটা যখন আমি শুনি, শোনার পরে আমি এত বেশি মেন্টালি ভাবে ডিপ্রেশনে চলে যাই যে আমি আসলে কি করব। কারণ আমি মূলত আমার বাবা মায়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, বিশেষ করে আমার বাবার সাথে। তো আমার বাবা মৃত্যুর পরে তো আমি একেবারেই ভেঙে যাই। আমি পড়াশোনা করতে পারি না, কোনো কিছু করতে পারি না। এরপর আমার মায়ের এই অবস্থা, সেখানেও আমার একই সমস্যা যখন শোনার পরে। তো ওই মোমেন্টেও আমি আমার হাজবেন্ডের কাছ থেকে কোনো মেন্টালি সাপোর্ট বা কখনো কোনো কিছু ওরকম ভাবে পাইনি, যে সে আমাকে যে একটা থাকে যে আমি আছি বা তুমি কেন টেনশন করতেছো বা এই ধরনের কথা, কখনোই সে আমাকে ওইভাবে করে বলতো না, বা ওইরকম কোনো সাপোর্ট আমি তার কাছে পাইনি। এমনকি ওই সময় আমার আম্মু অসুস্থ, আমি মানে কোনো কিছু আমার ঠিক নাই। আমি 1 মাস মনে হয় আমি টানা ঘুমাতেই পারি নাই। 1 মাস আমার কোনো ঘুম নাই, খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নাই, সবকিছু নষ্ট হয়ে গেছে। তো সেইখানেও ওই মোমেন্টেও সে আমার সাথে খারাপ ব্যবহার করতো। সেই সময় আমার তো একে মানসিক সমস্যা আমার মাকে নিয়ে, দ্বিতীয়ত সেও আমাকে অনেক মেন্টালি পেন দিত, অনেক মানসিক ভাবে অনেক কষ্ট দিত। তো যাই হোক, এরপরে আমি আমার আম্মু মানে এর 1 মাসের মধ্যে আমার আম্মু মারা যায়। তো মারা যাওয়ার পরে এরপরে আমার মানে ফ্যামিলি মেম্বার যারা, তারা সবাই আর কি বিষয়গুলো যখন দেখলো, মানে আমার রিলেটিভ যারা ছিল, আমার চাচা মামা, তো তারা বলতেছিল যে আসলে এখানে মানে যেহেতু এত প্রবলেম হচ্ছে, এখানে মনে হয় না ভালো কিছু হবে, তো আমরা এখানে আর কোনো মানে না করি। তো আমার হাজবেন্ডের সাথে আমার ওই সময় একটু সেপারেশন হয়ে যায়। আমরা 6 মাসের মতো সেপারেশন থাকি। এরপরে সে আবার বলে যে আমি না, ঠিক আছে, ঠিক করে নেই, আমি আসলে ঠিক হয়ে যাবো, যা ভুল হয়েছে আমি ঠিক করে নিব। এটা বলার পরে আমি আবার ঠিকঠাক করে নেই। সেটা আমার ফ্যামিলির মানে বিপক্ষে গিয়েই আমি ঠিক করি যে না, ঠিক আছে, আমি আরেকটা সুযোগ দিতে পারি, যে দেখি সে কতটুকু কি, মানে যেহেতু সে বলতেছে দেখি। তো সেই তাকে যখন আমি আবার আমরা মানে একসাথে হওয়ার পরেও সে সেম আবার 1 মাসের মধ্যে আবার পুরো পরিবর্তন, মানে তার ভিতরে কোনো পরিবর্তনই নাই। সে যেমন তেমনই, উল্টো হচ্ছে গিয়ে সেও তখন মানে তার ফ্যামিলি সহ আমাকে তখন মেন্টালি পেন দিত। এরপর আবার হচ্ছে কি মানে মনে হয় 6 মাসের মতো আমাদের একসাথে থাকা হয়েছে। এরপরে আবার আমার ফ্যামিলি থেকে সবাই বলতেছে আসলে এভাবে তো হচ্ছে না,
মানে আমি আমার ফ্যামিলির সাথে বিষয়গুলো, ফ্যামিলি বলতে আমার মানে খালা মুনিরা যারা ছিল তাদের সাথে আমি বিষয়গুলো শেয়ার করতাম, যেহেতু আমার মা নাই, আমি তো মায়ের সাথে বলতে পারতেছি না। তো আমার যে সমস্যাগুলো ছিল আমি এটা আমার ফ্যামিলির সাথে শেয়ার করতাম। যদি কখনো কোনো প্রবলেম মনে হতো তখন তারা আসলে বিষয়গুলো দেখে বলতো যে এটা তো হবে না, তাহলে তোমরা ই করো। তো এরপরে আমাদের আবার সেপারেশন হয়ে যায়। তো 2 বছর, প্রায় 2 বছর আমি তার সাথে সেপারেশনে আছি। এরপরে মানে তারা চাচ্ছিল, মানে আমার হাজবেন্ডের ফ্যামিলি বা তারা চাচ্ছিল যে জিনিসটা যেন আবার ঠিক হয়ে যায়। তারা অনেকবার করে বলছে আমাকে, কিন্তু আমি আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না। এমনকি আমি চাচ্ছিলাম যে আমার হাজবেন্ড হয়তো বা আবার বলুক বা সেই করুক, সেও আসলে ওইভাবে করে বলে না, আবার সে ছাড়েও না। মানে সে ওইভাবে করে কোনো দায়িত্ব নিতে পারতেছে না, সে যে ছেড়ে দিব সেই চিন্তা ভাবনাও সে করতে পারতেছে না। তো সেও হচ্ছে গিয়ে এরকম হওয়ার কারণে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। বাসা থেকেও তো কোনোভাবে সাপোর্ট দিতেছে না যে তুমি আবার যাবা বা আবার ই করবা। তো তারা বলতেছে না, তুমি গেলে নিজের মানে ইসে যাবা, তো এরপরে প্রবলেম হলে আমরা কোনো কিছু দেখতে পারবো না, আমরা কোনো কিছু করতেও পারবো না। তো তারপর ওইখানে শেষ। আমি আমার এখান থেকে আমি তাদেরকে, আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিই, পাঠিয়ে দিই কাগজ, কিন্তু এটা এখনো কার্যকর হয়নি। 1.5 মাস সময় আছে। তো এই কাগজটা যখন সে পাওয়ার পরে সে আমাকে আবার কল করে এবং সে আমাকে বলে যে আবার সবকিছু ঠিক করে নেওয়ার জন্য, এরকম কোনো কিছু যেন আমি না করি। তো আমি মানে তার এই কথার পরে সে বলতেছে যে সবকিছু মানে যেরকমটা বলে আর কি, যে ভুল হয়েছে বা আর হবে না কখনো, যা হয়েছে ভুলে যাওয়ার জন্য সে চেঞ্জ হয়ে যাবে, সবকিছু মানে সবকিছু ঠিকঠাক করে নিবে, এরকম আর কি বলে। বলার পরেও আমি এখন কোনো মানে ওনার কথায় দেখা যায় যে অনেক সময় মানুষের জীবনে ভালো সময় থাকে বা খারাপ সময় থাকে। তো আমি ভালো সময়গুলো দেখা যায় আমার মনে পড়ে, বা ওই সময় আমার মনে হয় যে আমি কি আসলে ভুল করতেছি কি না, বা আমার যদি নেক্সট আবার কোথাও যাই বা কোনো মানে আমার যদি বিয়ে হয় তখন সে কি আসলে ভালো হবে নাকি এর থেকেও খারাপ হবে না কি হবে, আমি আসলে কোনো সিদ্ধান্তে নিতে পারতেছি না। তো এই বিষয়গুলোর কারণে আমি অনেক বেশি মানে মেন্টালি ডিপ্রেশনের মধ্যে থাকি। আমি কোনো কাজ ঠিকভাবে করতে পারতেছি না, নিজের কোনো কিছু পড়াশোনা করতে পারতেছি না ঠিকঠাক ভাবে, মানে কোনো কিছুই আমার ঠিক হচ্ছে না। এমনকি আমি খুব বেশি রেগে যাই। আমার ভাই আছে ছোট একটা, তো আমি ভাইয়ের সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করি, বা এরকম অনেক ধরনের সমস্যা হয়ে যাচ্ছে। ঠিক মতো ঘুম হচ্ছে না, কোনো কিছুই ঠিক মতো হচ্ছে না। আমি কি করব, কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। আমার ফ্যামিলি তো একেবারেই নিষেধ যে তুমি এটা করো না, কিন্তু মানে আমি কিছুতেই কিছু করতে পারতেছি না। আমি কোনো বুঝতে পারছি তুমি একটা সিদ্ধান্তহীনতায় ভুগছো ভীষণ ভাবে এবং একই জায়গায় মনে হয় ঘুরপাক খাচ্ছ। তুমি এখন কি করছো বর্তমানে? আমি পড়াশোনা করতেছি, আমি অনার্সে পড়তেছি। তোমার বয়সটা কত? আমার বর্তমানে হচ্ছে 23। আচ্ছা, ওকে। আর তোমার হাজবেন্ডের সঙ্গে কি যোগাযোগ হয়, কথাবার্তা হয়? হাজবেন্ডের সাথে আমার কথা হয়েছিল 2 সপ্তাহ আগে। উনি কল করেছিল আমাকে, মানে উনি ওই বিষয়টাই বলতেছে আমাকে যে সবকিছু ঠিকঠাক করে নাও। সেটা বুঝেছি, মানে কত ফ্রিকোয়েন্টলি কথা হয়? মানে তুমি 2 সপ্তাহ আগে কথা হয়েছে, বাট এমনি তোমরা মানে ঘন ঘন কথা বলো নাকি অনেকদিন পর পর কথা? আমার এখান থেকে আমি কখনো যোগাযোগের চেষ্টা করি না, তবে সে আর কি মানে আমাকে যদি না পায় দেখা যায় আমার ফ্রেন্ডকে কল দেয় বা এরকম। আচ্ছা আচ্ছা। তোমার হাজবেন্ড কি চাকরি করছেন নাকি ব্যবসা করছে? ব্যবসা। আচ্ছা, আর তুমি তো পড়ছো। হ্যাঁ, তো তোমার যেটা প্রশ্নটা যেটা করেছো যে তুমি এখন সিদ্ধান্তহীনতায় ভুগছো, যে তুমি কি আবার তার কাছে ফেরত যাবে ঠিকঠাক তার সঙ্গে মানে আবার চেষ্টা করবে কিনা আরেকবার, নাকি তুমি একবারে মানে জিনিসটাকে শেষ করে দেবে, এরকমই একটা ব্যাপার? এই দুটো সিদ্ধান্তের মধ্যে তুমি ঘুরপাক খাচ্ছো? হ্যাঁ ম্যাম, এইটা তো আছেই। সাথে হচ্ছে আমি খুব মানে আমি অন্য কাজেও দেখা যায় আমি কোনো একটা কাজ করার পরে আমি মনে হয় আমি কি ভুল করলাম, এটা কি আমার ঠিক হলো নাকি, মানে সবকিছুতেই আমার এই সমস্যাটা হয়। এটা তোমার আগেও ছিল? হ্যাঁ, আমি কোনো কিছু যদি কেনাকাটা করি তখন আমার মনে হয় আমি কি এটা ঠিক করলাম কিনে নাকি ভুল করলাম, এমনও হয়। আবার যে আর হাজবেন্ডের বিষয়টা এটা হচ্ছে কি আমার মনে হয় যে ওর সাথে আমার ভালো সময়ও মানে পার করছি। সেটা তো তোমার হচ্ছে, বুঝতেই পারছি, কিন্তু তোমার এই সিদ্ধান্তহীনতার ব্যাপারটা আগে থেকেই ছিল তুমি বলতে চাইছো, তাই তো? ওকে, তো আমাদের আরো দুজন অতিথি আছেন তো আমাদের অনুষ্ঠানে যেরকম থাকে সব সময়, তুমি একটু লাইনে থাকো, ওদের কোনো প্রশ্ন আছে কিনা দেখি। হ্যাঁ, আমাদের বিরতির সময় হয়ে যাবে চট করে, তো একটু লাইনে থাকো কষ্ট করে। চিরঞ্জীব, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমার একটু প্রশ্ন আছে। আচ্ছা, আপনার যে এই সমস্যাগুলো
সমস্যাগুলো হচ্ছে এখন, মানে আপনি খেতে পারছেন না, তো আপনি তো লেখাপড়া করছেন, লেখাপড়া কি করতে পারছেন নাকি এখানেও মনোযোগ দিতে পারছেন না, লেখাপড়া করতে ভালো লাগে না, এই ব্যাপারগুলো কি সমস্যা হচ্ছে এখন? আমার হচ্ছে পড়াশোনা করতেছি, কিন্তু পড়াশোনা করতে ভালো মানে আমি চেষ্টা করি, আমি খুব ভাবে চেষ্টা করি আমি আমার পড়াশোনা সবকিছু ঠিকঠাক করার জন্য, কিন্তু আমি মনে রাখতে পারি না। আগে যেরকম আমি পড়লে আমার পড়া মুখস্থ হয়ে যেত, আমি সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারতাম, কিন্তু এখন আমি যতই পড়ি আমার মনে হয় আমি পড়াটা ধরে রাখতে পারতেছি না। আমি পরবর্তীতে যখন পরীক্ষার সময় আমি সেইগুলো আমি আর মনে রাখতে পারি না, বা তার আগেই আমি সবকিছু ভুলে যাই, আজকে পড়লে কালকে ভুলে যাচ্ছি এরকম। আচ্ছা, ছোটবেলা থেকে কি আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারতেন নাকি আপনার পরিবারের মানুষজন আপনার সিদ্ধান্তগুলো ওনারাই নিতেন? এবং সব সময় আমার মা বাবাই আমার সব সিদ্ধান্ত নিত, আমি কখনো নিতাম না। আচ্ছা, ধন্যবাদ। প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন আছে আপা, আপনাদের তো আপনি শেয়ার করছিলেন, আমি হয়তো আমার কাছে মনে হচ্ছে যে আপনার পরিবার হয়তো আপনাদের অর্থনৈতিক সাপোর্টটা এই মুহূর্তে আপনাদেরকে দিচ্ছে, তো এই জায়গায় আসলে অর্থনৈতিক সাপোর্টটা আসলে কতটুকু আপনার কাছে মনে হচ্ছে যে এনাফ আছে আপনার কাছে? অর্থনৈতিক ভাবে সবকিছু আমার ফ্যামিলি থেকে আসতেছে, মানে আমাদের ব্যবসায় কিছু ইনভেস্ট করা ছিল, ওইখান থেকে আমার মান্থলি একটা মানে আপনি আপনার পড়াশোনাটা চালিয়ে যেতে পারবেন, আপনার পড়াশোনাটা যতদূর পর্যন্ত সময় আপনার দরকার হবে অতদূর পর্যন্ত এই সাপোর্টটা পরিবার আপনাকে দেবে। ঠিক আছে, ডান, ওকে। সো তুমি খুব ভীষণ মানে একটা দ্বৈততার মধ্যে রয়েছো, তাই তো? মানে একটা হয় না যে আমরা একটা দ্বন্দ্বের মধ্যে থাকি, তুমি একটা দ্বন্দ্বের ভিতর দিয়ে যাচ্ছো। কোনো কিছু আমি এখন মনেও রাখতে পারি না, আমি মানে খুব বেশি ভুলে যাওয়ার সমস্যা হয়ে গেছে। আচ্ছা, একটা কথা একটু বলবে আমাদের, যেহেতু সময় বিরতির সময় চট করে হয়ে যায়, তোমার কি এমনি একটু খুঁতখুঁতে ভাব আছে? তুমি এই যে একটা জিনিস যেটা বলছিলে যে করার পরে তুমি অনেকবার চিন্তা করো, ঠিক করলাম না ভুল করলাম, এটা তোমার আগে থেকেই ছিল, তো একটু কি মানে তোমার একটু খুঁতখুঁতে স্বভাব আছে কিনা? মানে আমার তো কোনো সিদ্ধান্ত আমি কখনো নিতাম না, সবকিছু মা বাবা যেটা করতো ওইটাই মনে হতো ভালো। এখন সবকিছু যেহেতু একা করার লাগে, সেখানে আমার মনে হয় যে আমার কি ভুল হচ্ছে, কি মানে এই নির্দেশনা দেওয়ার মতো তো কেউ নেই এখন যে তুমি এটা করো বা ওইটা করো, এটা তোমার জন্য ভালো। বা কোনো কিছু করতে গেলে খুব পারফেক্টলি করতে হবে, এরকম একটা ব্যাপার কি আছে? চেষ্টা করি যাতে যেন পারফেক্ট হয় বা ভালো হয়। চেষ্টা তো আমরা সবাই করি, তুমি একটু বেশি কষ্ট করে ফেলো কিনা ওই জায়গাটাতে? আমার মনে হয় না পারফেকশনিজমের পেছনে একটু বেশি ছোটা হয় কিনা তোমার? না ম্যাম, এতটা না। ওকে, দ্যাটস গুড। তো ঠিক আছে, আমাদের বোধহয় আর কোনো প্রশ্ন নেই। অনেক অনেক ধন্যবাদ তোমাদের, মানে তোমরা দুটো ভাই বোন, মা বাবা এত তাড়াতাড়ি চলে গেছেন, আমাদের সবার তরফ থেকে অনেক দোয়া শুভকামনা তোমাদের জন্য। অনেক ভালো থাকার চেষ্টা করো, আর কি, কিছু তো করার নেই, তোমরা নিজেরা একাই ন্যাভিগেট করছো। তো আমরা আলোচনা করছি, তুমি থেকো আমাদের সাথে, একটু পরে বিরতি হবে, প্রয়োজন হলে আমরা বিরতির পরেও আলোচনা করব। চিরঞ্জীব, যদি কিছু বলার থাকে চট করে। আচ্ছা, আমি বলে ফেলি। আচ্ছা, উনি যেটা বিরতির সময় হয়ে গেছে, শুনতে পেলাম না, 2 মিনিট আছে। আচ্ছা, তারপর বলি। আচ্ছা, উনি যেটা বলেছেন যে উনি বিয়ের ব্যাপারটা ছিল বাবা মারা যাওয়ার পরই বিয়েটা হয়ে যায়, যেটা আমি মনে করি ওই সময় বিয়ের জন্য উনি মানসিকভাবে কতটুকু প্রস্তুত ছিলেন এটা একটা বড় ব্যাপার ছিল। যেহেতু উনি পরিবারের সিদ্ধান্তেই সবসময় সিদ্ধান্ত নিয়ে থাকেন, পরিবার যেটা বলেছে উনি সিদ্ধান্ত সেভাবে নিয়েছেন। এবং আরেকটা, পরিবারের যাওয়ার আগে যে কিছু ব্যাপারে নিজেকে সিদ্ধান্তের ব্যাপার আছে, হাজব্যান্ডের সাথে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, এই ব্যাপারগুলোতেও ওনাকে ফ্যামিলিগতভাবে ওইভাবে ওনার আগে থেকে প্রস্তুত করা হয়, হঠাৎ করেই বিয়েটা হয়ে গেছে। তো বিয়ে হওয়ার পর হাজব্যান্ডের সাথে ছোটোখাটো ঘটনা ঘটে, কিন্তু সেসব ঘটনাগুলো যেন না বাড়ে এবং সেই ব্যাপারগুলোতে কীভাবে সাপোর্ট নেওয়া যায়, সেই ক্ষেত্রে দেখা গেল যে মা অসুস্থ হয়ে যাওয়ার কারণে সেক্ষেত্রে মাস ক্ষেত্রেও উনি ওইভাবে সাপোর্ট হয়তো পাননি। ও তো আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে কথাবার্তা বলেছেন, কিন্তু ওই যেটা হয়ে গেছে এটাতে কোনো সমাধান হচ্ছিল না। হাজব্যান্ডের সাথে কথা বলার পরে যেটা হচ্ছে, হাজব্যান্ড চেষ্টা করছেন কিন্তু উনি একটা পারছেন না। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখছি যে ওনার মধ্যে একটা মানে প্রফেশনাল হেল্পের ক্ষেত্রে ওনার এখানে কিন্তু ঘাটতি আছে। উনি এখানে কারো কোনো প্রফেশনাল হেল্পে যাননি, উনি খালি পরিবারের মানুষজন, আত্মীয় স্বজন, ওদের সাথে কথাই উনি সিদ্ধান্ত নিতেন এবং এই সিদ্ধান্ত ক্ষেত্রে উনি কনফিউজ থাকতেন। কারণ উনি সিদ্ধান্ত নিতে গেলে উনি এই ব্যাপারে উনি একটা ডাউট কাজ করতো, যেহেতু উনি আগে সিদ্ধান্ত নিতেন না কখনো, কনফিডেন্সের ঘাটতি ছিল, এই জন্য উনি কিন্তু সবসময় সিদ্ধান্তহীনতার কারণে আরেকজন মানুষ কী বলছে সেটার উপরে উনি সবসময় বিশ্বাসের জায়গায় কাজ করতেন। এবং ওই সেপারেশনের ব্যাপারটা কিন্তু ওইভাবেই হয়েছে, এমন না যে উনি সেপারেশন যেতে চেয়েছেন। পরিবার মানুষজন বলছে যে এখানে তো সমস্যা হচ্ছে, সেপারেশন যাও, কিন্তু পরিবার মানুষ কেউই এখানে প্রফেশনাল হেল্পের কোনো কথা বললেন না, হচ্ছে না সমস্যা,
সবসময় সেপারেশন ডিভোর্সের দিকেই আশেপাশে মানুষ চলে যান, যেখানে প্রফেশনাল হেল্প নিলে হয়তো এই জায়গাগুলো আরও দক্ষতার সাথে হয়তো সমাধান করা যেত। বিশেষ করে হাজব্যান্ড যেটা বলছেন যে আমি এটা পারছি না, আমি চেষ্টা করছি, উনি আবার আগের মতো হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আমরা যেমন বলি যে ব্যক্তিত্বের জায়গা কিন্তু এত সহজে পরিবর্তনশীল না। এখানে যদি প্রফেশনাল হেল্প না নেওয়া হয় তাহলে ব্যক্তিত্বের জায়গাগুলো কিন্তু একটা রিলেটিভলি পারমানেন্ট কিন্তু চেঞ্জ হবে না, সাময়িকত সময় চেঞ্জ হবে, যেটা কিন্তু পরবর্তী উনি দেখেছেন 1 মাস পরে যে কিন্তু আগের পর্যায়ে চলে গেছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে উনি যদি একটু প্রফেশনাল হেল্প নিতেন, বা এই ক্ষেত্রে উনি যদি হয়তো আরও এখানে হয়তো এই আজকে যেভাবে উনি ফোন করলেন একটা গুরুত্ব সহকারে মনোযোগ দিলেন, এইভাবে যদি উনি আগের থেকে একটু চিন্তা করতেন তাহলে হয়তো এই সিচুয়েশন জায়গাগুলোতে হয়তো আরও ভালোভাবে ডিল করা যেত। তারপর উনি যে যোগাযোগ করেছেন ওনাকে ধন্যবাদ। তো আমি মনে করি যে আজকের দিনগুলোতে উনি যেহেতু এখনও সময় আছে ডিভোর্সে কী করবেন না করবেন, আমাকে হাজব্যান্ডের সাথে বসে ওনার যদি দুজন মিলে সেশন কন্টিনিউ করা যায় তাহলে আমি মনে করি এখানে উনি সমাধান। তার উপর উনি কিছুখানি বিষণ্ণতা আসতেছে, ঘুম হচ্ছে না, কাজকর্ম করতে পারছেন না, সেক্ষেত্রে উনি যদি সাইকিয়াট্রিস্টকে তার কিছু ওষুধ কন্টিনিউ করেন, দুইটা মিলে চিকিৎসা হয়, তাহলে উনি এখান থেকে সহজে আমি মনে করি বের হতে পারবেন। ওকে, তারা না। আচ্ছা, এখন কি আমরা ফোন শুনবো নাকি ওনার সাথে আমরা কমিউনিকেট করব? ওকে, না, ও তো ছেড়ে দিয়েছে। ওকে, যিনি ফোন করেছিলেন আমি আসলে শুনছিলাম এবং আমি আপনার কষ্টটা অনুভব করার চেষ্টা করছিলাম যে বাবা মারা গিয়েছে এবং তার কিছুদিন পরে মা মারা গিয়েছে, বেশ বড় অল্প একটু গ্যাপের মধ্যে মা মারা গেছে, একটু গ্যাপের মধ্যে মা মারা গিয়েছে এবং ওই সময় উনি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিল। এবং এই যে বড় জীবনের দুইজন বট ছায়ার মতো যে দুইজন ছিল ওনার জীবনে, সেই মানুষগুলার একসাথে হারিয়ে ফেলা খুব অল্প সময়ের ব্যবধানে, এটা ওনার জন্য খুব ভীষণ বড় একটা লস। এই লসটার মধ্য দিয়ে যেতে না যেতেই ওনার আসলে যার সাথে বিয়ে হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে আপনার কাছ থেকে যখন শুনছিলাম যে উনি কোনোভাবে মানসিক সাপোর্টটাও দিচ্ছে না আপনাকে এবং কোনো অর্থনৈতিক সাপোর্টটাও ঠিক সেভাবে দিচ্ছে না। তো সেই জায়গায় আসলে আপনার যে একটা বিবাহের মধ্যে যে ধরনের চাহিদাগুলো সাধারণত থাকে, সেই চাহিদাগুলো আসলে কতটুকু পূরণ হচ্ছে এই জায়গাটা একটু ভেবে আপনি দেখতে পারেন। কারণ আপনি যে সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে আমি কি আসলে সম্পর্কটা আবার কন্টিনিউ করব কি করব না, ঠিক এই মুহূর্তে যে ডিলেমাটার ভেতর দিয়ে আপনি যাচ্ছেন, কারণ আপনার কাছে মনে হয়েছে যে অতীতে কিছু ভালো সময় কাটিয়েছেন, সেই জায়গা থেকে হয়তো একটা সম্ভাবনা দেখতে পাচ্ছেন যে আবারও হয়তো এই মানুষটাকে সুযোগ দিলে হয়তো সেই সম্পর্কটাকে আবারও সে নতুন করে আপনি যেইভাবে চাচ্ছেন সেই চাওয়াগুলো হয়তো পূর্ণ হতে পারে। কিন্তু সেখানে একটু দেখতে হবে যে আসলে এই মানুষটাকে শুধু প্রমিস করছে কিনা, হ্যাঁ, এই মানুষটার মধ্যে কি আসলে সেই পটেনশিয়াল বা সেই ক্যাপাবিলিটি আছে কিনা, সে দায়িত্ব নিতে পারে কিনা, হ্যাঁ, এই জায়গাটা একটু ভেবে দেখেন। এবং এই সম্পর্কে আরেকটু কাজও আপনি করতে পারেন যে এই সম্পর্কে আপনি যখন ছিলেন এই সম্পর্কে আপনি কি কি পেয়েছেন এবং কি কি পাননি, আর সম্পর্কে যদি না থাকেন তাহলে আসলে কি কি পাবেন এবং কি কি পাবেন না, এইভাবে একটু হয়তো নিজের সাথে বোঝাপড়া করে দেখতে পারেন। এবং এর পাশাপাশি আমি একটা জিনিস বলবো যে এই মুহূর্তে আসলে নিজের প্রতি মনোযোগী হওয়াটা ভীষণ ভীষণ প্রয়োজন। বিশেষ করে নিজের পড়াশোনাটা চালিয়ে যাওয়া এবং পড়াশোনাটার পাশাপাশি নিজের মনের যত্নটাকে একটু করা। মনটা যখন খুব অশান্ত হবে, বেশ কিছু মাইন্ডফুলনেস এক্সারসাইজ আছে বা গ্রাউন্ডিং এক্সারসাইজ আছে, এগুলো যদি একটু ইউটিউবে লিখে আপনি সার্চ দেন তখন হয়তো মনটাকে একটু শান্ত করার কিছু টেকনিক আপনি শিখতে পারবেন। এছাড়াও যদি মনে হয় যে একদমই আপনি পারছেন না, তখন হয়তো আপনি কোনো একটা প্রফেশনাল কারো হেল্প নিতে পারেন। হ্যাঁ, সেটাই তো, মানে সেটাই, মানে ওকে যত্ন করতে হবে। জীবনের সিদ্ধান্তটা আসলে তো ওনাকেই নিতে হবে। হ্যাঁ, এই সিদ্ধান্তহীনতা আসলে এখন একটু, যখন আমরা এরকম একটা ডিভোর্স প্রসেস বা ডিভোর্সের মধ্য দিয়ে যাই, এটা তো একটা ট্রানজিশন, এরকম একটা ট্রানজিশন ফেজের ভিতর দিয়ে যাওয়ার সময় কিন্তু ভীষণ রকমের একটা ভয় কাজ করে ভবিষ্যতে কি হবে।